ওয়েলকাম সবাইকে ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 16 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাস মানে আমাদের 4 নম্বর অধ্যায় থেকে 2 নম্বর ক্লাস। আশা করি আজকের ক্লাসে কিন্তু আমরা 4 নম্বর অধ্যায়টা শুরু করে নেব। তোমাদের ভালোবাসা এবং আগ্রহ দেখে খুবই ভালো লাগছে। তোমরা খুব ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, বইগুলো অবশ্যই পড়ো। তো ক্লাসটা শুরু করছি। আমরা কিন্তু বিগত ক্লাসে সিলেবাস থেকে আচ্ছা, আমাদের চ্যাপ্টার নাম কি? 4 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন, ইনপুট আউটপুট। তো আমরা কিন্তু বিগত ক্লাসে প্রসিডিওর অফ অপারেটর প্রিসিডেন্স অফ অপারেটর মানে অপারেটরের অগ্রাধিকার, এক্সপ্রেশন, ইভ্যালুয়েশন অফ এক্সপ্রেশন অবধি কিন্তু আমরা শিখে গিয়েছি। তো আজকের ক্লাসে আমরা দেখব টাইপ কনভার্সন দেখব। তার দুটো ভাগ আছে, এক্সপ্লিসিট কনভার্সন, implicit conversion, accepting data as input from console and display output। খুব অল্পটুকুই আছে। সিলেবাস তো অল্প, কিন্তু বইগুলোতে এত এক্সাম্পল দিয়েছে, তাতে সিলেবাসটা মনে হচ্ছে বড়। কিন্তু তোমাদের ভয়ের ব্যাপার নেই। আশা করি তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে আছো তারা অলরেডি বুঝে গিয়েছো পাইথন নিয়ে ভয় করে লাভ নেই। পড়লে পরেই তোমরা পারছো, আর ভিডিও দেখে হয়তো তোমাদের আরও ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে। আর বইয়ের কোনো ম্যাটার নেই, যেই বই পাচ্ছ সেই বই পড়ো, খালি ভিডিওগুলো দেখে দেখে কনসেপ্ট ক্লিয়ার করে নাও। তো আজকে আমরা দেখব, বিগত দিনে কিন্তু আমরা এক্সপ্রেশনের লাস্ট দেখেছিলাম হচ্ছে B2 ওয়াইজ এক্সপ্রেশন সলভ দেখেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা কিছু এক্সপ্রেশন তাকে বাঁ দিকে দেওয়া আছে এই বিবি কুণ্ডুর বইতে। F = 9C + 160/5, এগুলোকে কী করে সলভ করা হয়েছে, কী করে এর মান -40 বেরোলো, এগুলো আমরা একটু দেখে নিই। তো এগুলো সলভ করাটা তোমরা খাতায় করে করে সলভ করবে। যেমন আমি আমার বাচ্চাগুলোকে বলেছিলাম যে তোমরা খাতায় সলভ করো। যেমন দেখো, প্রথম যে এক্সপ্রেশনটা আছে F = 9C, এইটা F = 9C + 160/5, যেখানে C এর মান দেওয়া আছে কত? -40। ওকে বোঝো, C এর মান কত? -40। তো বইয়ে দেওয়া C এর মান দেওয়া আছে -40, তাহলে আমার হচ্ছে আউটপুট কত আসবে আমাকে বের করতে হবে। হ্যাঁ, তো কী করেছে? 9 × C এর মান -40, আমি এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস 160/5, এই দুটোকে গুণ করলে হয় -360 প্লাস 160, -360 আর 160 যোগ করলে কত হবে? মানে -200 হবে। -200কে যদি 5 দিয়ে ভাগ করি অ্যান্সার কত হবে? -40। তো আমাদের এখানে কি বুঝতে পারলাম? এখানে আমরা এটাই বুঝতে পারলাম, প্রথমে গুণের কাজ করলাম, তারপরে যোগের কাজ করলাম, তারপরে দুটোকে যোগ করে 5 দিয়ে ভাগ করলাম। এই নিয়মে কিন্তু সবগুলা সমীকরণ এখানে সলভ করা আছে। তোমরা চাইলে এগুলো বাড়িতে সলভ করো। এই বইটার স্ক্রিনশট নিয়ে নাও। এখানে দেখো, যেমন A = πr², পায়ের মান কত? 22/7, ঠিক আছে। আর এর মান দেওয়া আছে 7। তো এখানে পাই মানে 22/7, r × r, তাহলে 7 × 7 49। এই ব্যাপারটাকে কিন্তু যদি সলভ করি আমার হবে 154। এইভাবে তোমরা বাড়িতে এই সব কটা সমীকরণ সলভ করে নিও। আচ্ছা, তোমরা বুঝতে পারবে যে কী করে অ্যান্সারগুলো আসছে। আমি তাও তোমাদের একবার আমার নোট থেকে দেখিয়ে দিচ্ছি। যেমন πr² 22/7 × 7 × 7 49, 7 7 49, 7 × 22 মানে 154, অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবে কিন্তু সবগুলো সমীকরণ সলভ করা আছে। আমি আর মুখে বলছি না, তোমরা স্ক্রিনশট নিতে পারো বা খাতায় করে করে নিও, তাতে তোমাদের অনেক উপকার হবে। আর প্রত্যেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট না খাতায় করো, আর খাতা কিন্তু অবশ্যই করবে, নাহলে কিন্তু তোমাদের মানে বুঝতেও সমস্যা হবে কেন এটা হলো, কী করে হলো। তোমরা খাতায় প্রত্যেকে অবশ্যই করবে। একজন কমেন্ট করছিল গতকালের ভিডিওতে, স্যার আমি B2 ওয়াইজটা বুঝতে পারলাম না। তো ভিডিও দেখে খালি করলে হবে না, আমি প্রত্যেককে বলি তোমরা ভিডিও দেখো, পাশে খাতা নিয়ে রাখো, খাতায় সলভ করো। যেমন আমি একবার বলছি B2 ওয়াইজটা, যাতে বুঝতে সমস্যা একবার তোমরা রিভিশন করে নাও। এর ভ্যালু কত? 15 বাইনারি মান কত? 4টা 1। তো B2 ওয়াইজের ক্ষেত্রে আমাকে 8 বিটে প্রকাশ করতে হয়, 4টা 1 এদিকে, 4টা 0 বাঁ দিকে, তাহলে মোট 8টা বিট হলো। এবার আমাকে বলেছে X = A, মানে তোমার হচ্ছে রাইট ইনক্রিমেন্ট করতে বলেছে। হ্যাঁ, দুটো বিট, তার মানে আমার ডান দিক থেকে দুটো বিটকে আমাকে সরাতে হবে, মানে ধাক্কা মারতে হবে। তো দেখো, এখানে 4টা 1 ছিল, দুটো বিটকে ধাক্কা মেরে বার করে দিল। তো এই দুটো বিট আবার এদিকে চলে আসলো, কথা হলো 0 0 1 1। এই 0 0 1 1 যে আছে, 1 1 এর মান 3, এইভাবে কিন্তু মানটা বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু B2 ওয়াইজটা কাজ করছে। যাই হোক, তো এই আমাদের সমীকরণগুলো হয়ে গেল, তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এই একটা সমীকরণ ছিল X = A + B²
ঠিক আছে, এইভাবে সবগুলো সলভ করে নেবে। এবার আমরা দেখব পরের প্রশ্ন, স্টেটমেন্ট কি। স্টেটমেন্ট বা বিবৃতি, স্টেটমেন্ট কি বলার অপেক্ষা রাখে না। স্টেটমেন্ট কিন্তু আমরা এর আগে অনেকবার দেখেছি। মনে করো আমি পাইথনটা ওপেন করে নিই, সফটওয়্যারটা। আমি লিখলাম a সমান সমান 5 + 6, এটা একটা স্টেটমেন্ট। b সমান সমান 5 - 3। এবার যদি দেখি a আউটপুট আসলো 11, b আউটপুট আসলো 2। এই যে লাইনগুলো লিখলাম আমি, a সমান সমান এটা, b সমান সমান এগুলো, এদেরকে বলা হয় কি স্টেটমেন্ট। কি বলা হয়? এদেরকে বলা হয় স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট কিন্তু আমরা লাইন বাই লাইন লিখতে পারি, বা যদি ভাবি যে আমি 4-5টা স্টেটমেন্টকে পাশাপাশি লিখবো, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? সেমিকোলন। যেমন আমি লিখলাম a সমান সমান 5 সেমিকোলন, b সমান সমান 6 সেমিকোলন। আবার আমাদের করলাম আমি হচ্ছে c সমান সমান 5 + 6, মারলাম এন্টার। তাহলে আমার a এর ভ্যালু হলো 5, b এর ভ্যালু 6, এবং c এর মধ্যে কত স্টোর হলো? 5 + 6 11। এবার যদি আমি এখানে লিখি a, দেখো 5 আসলো, b 6 আসলো, c লিখলাম 11 আসলো। এইভাবে কিন্তু আমাদের কিন্তু স্টেটমেন্টগুলো কিন্তু আমরা এক্সিকিউট করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখে নিই পরের ব্যাপারটা আমাদের কি আছে। স্টেটমেন্ট হলো, আচ্ছা স্টেটমেন্টের ব্যাপারে আমি কিছু বলছি না। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ইনস্ট্রাকশন বা নির্দেশগুলিকে স্টেটমেন্ট বলা হয়। তার মানে আমি এখানে যে ইনস্ট্রাকশন দিলাম, এ এর ভ্যালু, বি এর ভ্যালু, এতে বলা হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, প্রোগ্রামে ব্যবহৃত এই নির্দেশগুলিকে পাইথন ইন্টারপ্রিটার সম্পাদন করে। তার মানে এই যে লাইন বাই লাইন কোডগুলো লিখছি, এদেরকে হচ্ছে ইন্টারপ্রিটার মানে কম্পাইল করে সম্পাদন করছে। আচ্ছা, স্টেটমেন্টের ক্ষেত্রে প্রতিটা লাইনে একটি করে লেখা হয় এবং ওপর থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে সম্পন্ন হয়। তার মানে স্টেটমেন্টে কী হয়? প্রথমে ওপরের কাজটা, তারপরে কাজটা বি, তারপরে সেইভাবে সম্পাদন হচ্ছে। পাইথনে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, স্ল্যাশ ব্যবহার করে স্টেটমেন্টে একাধিক লাইনে লেখা যায়। স্টেটমেন্ট কিন্তু আমরা এর আগেও দেখে এসেছি। ঠিক আছে, আমরা ব্র্যাকেট ইউজ করে স্টেটমেন্টকে আমরা একাধিক লাইন লিখতে পারবো। যেমন বলে দিই, এ সমান সমান, আমি ব্র্যাকেট যদি দিই 5 + 6 প্লাস এন্টার মারলাম, দেখো 7 + 2, যে ব্র্যাকেটটা শেষ করলাম স্টেটমেন্ট আমার হয়ে গেল। এবার দেখি আমি 20 হয়ে গেল। তাহলে ব্র্যাকেট বা দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট ইউজ করে কিন্তু আমরা স্টেটমেন্টটাকে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, আবার এন্টার চেপে কিন্তু আমরা স্টেটমেন্টটাকে শেষ করছি, এটা আমরা তাই করেছি। স্টেটমেন্টগুলো কী হয়? সহজ সরল হয়। ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করতে পারি, যেমন এর ভ্যালু 5, 5 হচ্ছে একটা ভ্যালু, 5কে আমরা অ্যাসাইন করলাম কোথায়? এর মধ্যে অ্যাসাইন করলাম। ঠিক আছে, সমস্ত কাজগুলো স্টেটমেন্টের মধ্যে হয়। এখানেও কিছু স্টেটমেন্টের নাম দেওয়া আছে। কী কী স্টেটমেন্ট আছে? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, এক্সপ্রেশন স্টেটমেন্ট, পাস স্টেটমেন্ট, রিটার্ন স্টেটমেন্ট, ইম্পোর্ট স্টেটমেন্ট এবং ফাংশন ডেফিনেশন স্টেটমেন্ট। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এই 8 ধরনের স্টেটমেন্ট কিন্তু আমাদের পাইথনে ব্যবহৃত হয়। নোটসও তাই লেখানো আছে স্টেটমেন্ট কি, বইয়ের ভাষায় লেখানো আছে। পাইথনে ব্যবহৃত বিভিন্ন স্টেটমেন্টগুলোর নাম এখানে দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট, লুপিং, কন্ডিশনাল, এক্সপ্রেশন, পাস। পাশাপাশি উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো তখন আমি বই থেকে দেখাচ্ছি, বলে বুঝতে সুবিধা হবে। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে কি? যেখানে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করবো ভেরিয়েবলের মধ্যে। একটা ভ্যালুকে আমি একটা পাত্রের মধ্যে রাখবো। যেমন এখানে কি আছে? এর ভ্যালু কত? 10, বি এর ভ্যালু 20, সি এর ভ্যালু 5, সবগুলোকে সেমিকোলন দিয়ে পাশাপাশি লিখেছে। বুঝতে পেরেছ? লুপিং, লুপিং মানে হচ্ছে যে কাজটা বারবার হবে। ফর আই ইন রেঞ্জ 10 প্রিন্ট আই, এখানে কি আই এর ভ্যালু 1 থেকে 10 অবধি চলবে, প্রিন্ট হবে আই। তাহলে প্রিন্ট কী হবে? 1 থেকে 10 প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশন থাকবে মানে সত্য হবে, যদি হয় কি হবে, না হলে কি হবে। তাই বলেছে, যদি ইফ এ লেস দ্যান 0 প্রিন্ট হবে নেগেটিভ, তাই হয়। যদি হলে কী হবে? একটা সত্যের উপরে কাজ করবে। এক্সপ্রেশন স্টেটমেন্ট, প্রিন্ট গুড মর্নিং, জাস্ট এক্সপ্রেশন, শো ইউর এক্সপ্রেশন, হাই, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু জিসিএ, এগুলো হচ্ছে একটা এক্সপ্রেশন। পাস স্টেটমেন্ট, পাসে কী হবে? যদি এক্স 0 থেকে বড় হয় তবে পাস, পাস স্টেটমেন্ট। রিটার্ন স্টেটমেন্ট, এখানে কি হবে? একটা ভ্যালুকে রিটার্ন করবে। ইম্পোর্ট স্টেটমেন্ট, ইম্পোর্ট পাথ, ইম্পোর্ট দিয়ে কী হবে? কোনো ফাইলকে আমি এখানে আপলোড করতে পারবো, ইম্পোর্ট করবো, কোনো ফাংশনকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো। ফাংশন ডেফিনেশন, যেমন ডেফ, ওয়েলকাম, আমি একটা ফাংশনকে ডিফাইন করে দিলাম আগে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এই এতগুলো স্টেটমেন্ট কিন্তু আমরা ইউজ করতে পারি পাইথনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখে নেবো আমরা টাইপ কনভার্সন।
আমাদের সিলেবাসের মধ্যে টাইপ কনভার্সন আছে। আচ্ছা, এক্সপ্লিসিট ইমপ্লিসিট ব্যাপারটা কি? আচ্ছা, একবার নোটসটা বের করে নিই। আচ্ছা, টাইপ কনভার্সন বলতে কি বোঝো, কত প্রকার কী কী? দেখো কি বলেছে, পাইথনে এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপের পরিবর্তনকে বলা হয় টাইপ কনভার্সন। আমি ইন থেকে ফ্লোট করব, ফ্লোট থেকে ইন করব, এই যে টাইপটাকে আমি চেঞ্জ করছি তাকে বলবে টাইপ কনভার্সন। কোনো এক্সপ্রেশনের মধ্যস্থ অপারেন্ট দুটি ভিন্ন প্রকৃতির হলে তাদের একই ধরনের সামঞ্জস্যপূর্ণ ডেটা টাইপে রূপান্তর করার জন্য টাইপ কনভার্সন প্রয়োজন হয়। পাইথনে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, এসটিআর পদ্ধতির সাহায্যে এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করা যায়। পাইথন প্রোগ্রামে ইন্ট ডেটা টাইপকে ফ্লোট বা কমপ্লেক্সে অথবা ফ্লোটকে ইন্ট বা কমপ্লেক্সে রূপান্তর করা যায়, কিন্তু কমপ্লেক্সকে কিন্তু ইন্ট বা ফ্লোটে আনা যায় না। তাহলে কী হলো? টাইপ কনভার্সন মানে একটা ধরন থেকে অন্য ধরনে আমি কনভার্ট করব, যেখানে ইন্ট থেকে ফ্লোট, ফ্লোট থেকে ইন্ট হচ্ছে, কিন্তু কমপ্লেক্স থেকে কিন্তু ইন্ট বা ফ্লোট হয় না। বুঝে গেলে? এবার ডেটা টাইপ ইন্ট, ফ্লোট এবং কমপ্লেক্সের মধ্যে ইন্ট হলো স্মলার, সব ছোটো বা লোয়ার সাইজ, এবং কমপ্লেক্স হচ্ছে বড় সাইজ ডেটা টাইপ। অপরপক্ষে ফ্লোট হচ্ছে ইন্ট থেকে বড় কিন্তু কমপ্লেক্স থেকে ছোট। তাহলে আমার মানে স্টেজটা কী হলো? প্রথমে ইন্ট, দেন ফ্লোট, দেন কমপ্লেক্স। ঠিক আছে? অন্যদিকে সাইজ অনুসারে অধক্রমে করলে কী হবে? কমপ্লেক্স, ফ্লোট, ইন্ট। ছোটো থেকে বড় করলে ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, বড় থেকে ছোটো করলে ফ্লোট, কমপ্লেক্স, ফ্লোট আর ইন্ট। পাইথনের টাইপ কনভার্সন আবার দুইটা পদ্ধতি আছে, একটা এক্সপ্লিসিট, একটা কি ইমপ্লিসিট। ভালো করে বোঝো। তাহলে টাইপ কনভার্সন কয় প্রকার? দুই প্রকার, ইমপ্লিসিট টাইপ কনভার্সন এবং এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। এবার আমরা প্রথমে দেখে নিই এক্সপ্লিসিট, তারপরে দেখে নেবো হচ্ছে আমরা ইমপ্লিসিট। খুবই সহজ, কোনো কঠিন ব্যাপার নেই। কি বলছে? যে পদ্ধতিতে বিল্ট ইন ফাংশন ব্যবহার করে একটি বড় সাইজের ডেটা টাইপকে অপেক্ষাকৃত ছোট সাইজের ডেটা টাইপে ম্যানুয়ালি রূপান্তর করা হয় তাকে বলা হবে এক্সপ্লিসিট বা টাইপ কাস্টিং। যখন বড় সাইজের ডেটা টাইপকে আমি স্মলে করব তাকে বলা হবে কি? এক্সপ্লিসিট। ঠিক আছে? আর এর আবার একটা নাম কি টাইপ কাস্টিং আছে। ঠিক আছে? আর যখন আমি ছোট থেকে বড়তে রূপান্তর করবো তাকে বলা হবে ইমপ্লিসিট। তারপর সহজ ব্যাপার, যেমন দেখো এখানে কী আছে, স্ট্রিং থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে ফ্লোট, বাই মানে লাইনটা এইভাবে দিয়েছে। ঠিক আছে? আর এটা যদি আমি ইমপ্লিসিট দেখে কী হবে? এখন নিচ থেকে উপর দিকে যাচ্ছে, এটা ইমপ্লিসিট। এবার একটা উদাহরণ দেখে নাও। এক্সপ্লিসিট টাইপ কনভার্সনে কয়েকটা সাধারণ ফাংশন কি? ইন্ট ফাংশন আছে, ফ্লোট আছে, কমপ্লেক্স আছে, এসটিআর আছে। ঠিক আছে? ইন্ট দিয়ে কী হয়? ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করবে। ফ্লোটে কী হবে? ভ্যালুকে ফ্লোটে কনভার্ট করবে। কমপ্লেক্সে কী হবে? ভ্যালুকে কমপ্লেক্স বা জটিলে কনভার্ট করে দেবে। আর স্ট্রিংয়ে কী হবে? ভ্যালুকে স্ট্রিংয়ে কনভার্ট করবে। যেমন দেখো, এটা পাইথন প্রোগ্রাম ইউজিং এক্সপ্লিসিট কনভার্সন বলেছে কনভার্ট ফ্রম ফ্লোট টু ইন্ট। ফ্লোট থেকে ইন করতে বলেছে। এক্সের ভ্যালু 12.5, ওয়াই সমান ইন্ট অফ এক্স। তাহলে এক্সকে আমি ইন করলাম, তাহলে জিনিসটা কী হবে? পয়েন্টটা বাদ হয়ে যাবে। এখন যদি আমি ওয়াইকে প্রিন্ট করি তাহলে আউটপুট কী আসছে আমার? দেখো কোথায় আউটপুট, এখানে আউটপুট, নিচে আউটপুট শো করেছে। দেখো আউটপুট হলো 12। ঠিক আছে? আবার দেখো, স্ট্রিং একটা ভেরিয়েবল, এর মধ্যে আছে 2025, ডাবল কোটের মধ্যে আছে স্ট্রিং। স্ট্রিং 2 এর মধ্যে কী করলো? এই স্ট্রিং 1কে করে দিল ইন্টিজার। তখন তাহলে কী হবে? এই ডাবল কোডটা উঠে যাবে, এটা এখানে প্রিন্ট করে দিল, আউটপুট কী আসলো? 2025। খুব সহজ ব্যাপার। এইভাবে কিন্তু আমরা ওপরে কী করলাম? ফ্লোট থেকে ইন করলাম, আর নিচে কী করলাম? স্ট্রিং থেকে ইন করলাম। এটা হচ্ছে কি আমাদের এক্সপ্লিসিট। দেখো স্ট্রিং থেকে কমে আসছে, ফ্লোট থেকেও কমে আসছে, কিন্তু কমপ্লেক্স কিন্তু এখানে ইউজ হবে কারণ দেখো আমরা আগেই পড়েছি কমপ্লেক্স ডেটা টাইপে কিন্তু আমরা ইন বা ফ্লোটে রূপান্তর করা যায় না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা এক্সপ্লিসিট। এক্ষেত্রে কী হবে? আগেই বলেছি ছোট ডেটা টাইপকে অপেক্ষাকৃত বড়তে রূপান্তর করা যায়। যেমন দেখো, আচ্ছা, যেমন কি বলছে? এক্সের ভ্যালু 12, ফ্লোট অফ এক্স, প্রিন্ট যদি এফ করি তাহলে কী হবে? আউটপুট কোথায় গেল? আউটপুট আসলে এখানে 12.0। ঠিক আছে? আচ্ছা, এবার সি ইকাল টু কমপ্লেক্স অফ এক্স। আচ্ছা, সি ইকাল টু কমপ্লেক্স অফ এক্স,
এখানে সি এর ভ্যালু দেওয়া আছে, আর প্রিন্ট কমপ্লেক্স কমা সি, এক্ষেত্রে আমার আউটপুট কি আসলো, সি এর ভ্যালু কোথায় দেওয়া আছে, ও আচ্ছা আচ্ছা, সি এর মধ্যে এক্স আমার ছিল 12, 12কে কী করলো সি এর মধ্যে নিয়ে এসে কমপ্লেক্স করলো, তাহলে আমার কী হবে 12 প্লাস 0 জে, দেখো এই সি কে আবার এখানে প্রিন্ট করলো, তাহলে আউটপুট কত আছে 12 প্লাস 0 জে, আমরা জানি জে দিয়ে কিন্তু কমপ্লেক্সে প্রকাশ করা হয়, হলো। আবার একেই আবার কী করলো, এস সমান সমান এস টি আর এক্স, এই যে এক্স আমার ছিল কত, এক্সের মান ছিল 12, 12কে আবার কী করলো স্ট্রিং করলো, তাহলে আমার আউটপুটে কী আসবে 12ই কিন্তু প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই কিন্তু আমাদের হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। তার মানে কি হলো, এক্সপ্লিসিটের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কিন্তু হচ্ছে স্ট্রিং থেকে করলাম ইন বা ফ্লোট, আবার কি করলাম মানে একবার প্রথমে ফ্লোট থেকে ইন করলাম, আবার স্ট্রিং থেকে আমরা ইন করলাম, কিন্তু কমপ্লেক্স থেকে কিন্তু ফ্লোট বা ইন হয় না। কিন্তু ইমপ্লিসিটের ক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লেক্স থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারছি, কমপ্লেক্সকে আমি হচ্ছে যেমন আমি ইন থেকে কমপ্লেক্স করলাম, ঠিক আছে, আমি কিন্তু এই কাজটা করতে পারছি। আচ্ছা, এই হলো আমার ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট। কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবে, আর ভিডিওটা পজ করে নিয়ে একবার ব্যাকে যাবে, খাতা নিয়ে বসে করবে, সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। নিচে একটা সুন্দর পার্থক্য দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। পাইথন প্রোগ্রামে স্বয়ংক্রিয়ভাবে ইমপ্লিসিটটা হয়, আর এক্ষেত্রে ম্যানুয়ালি করতে হয়। এক্ষেত্রে ছোটো টাইপ থেকে বড় টাইপ করা হয়, এক্ষেত্রে বড় থেকে ছোটো টাইপে কনভার্ট করা হয়। আর ইমপ্লিসিটের ক্ষেত্রে ডেটা নষ্ট হওয়ার প্রতিরোধ করে, এক্ষেত্রে ডেটা নষ্ট হতে পারে, এগুলো পার্থক্য। তোমরা তো মুখস্থ করতে হবে না, জাস্ট চোখস্থ করে রাখো যাতে অপশানগুলো আসলে টিক মারতে পারো। এবার দেখবো আজকে ক্লাসের লাস্ট পার্ট কি, কনসোল থেকে ইনপুট নেওয়া। খুব সহজ, কিছুই না এর মধ্যে। একবার নোটসটা আমি দেখিয়ে দিই, তোমরা বলছো স্যার আমার নোটসটা দেখাবেন অবশ্যই। আচ্ছা, এই আমাদের কি কি কাজ করা হয়, ইন থেকে ফ্লোট করা হয়, এখানে টাইপ কনভার্সন কাকে বলে দেওয়া আছে, কোন কোন টাইপকে আমরা কনভার্ট করতে পারি, আচ্ছা এগুলো দেওয়া আছে। এবার কি এক্সপ্লিসিট ইমপ্লিসিট বলতে কী বোঝো দেওয়া আছে, স্ট্রিং থেকে কমপ্লেক্স থেকে ফ্লোট থেকে ইন্ট এমন দেওয়া আছে। এবার লাস্ট কনসোল কি, কনসোল জিনিসটা হচ্ছে কোনো ফাংশন, আচ্ছা আচ্ছা, কনসোল বলতে সাধারণত কিবোর্ডকে বোঝানো হয়। আমি কিবোর্ড থেকে কেউ ইনপুট নেব, এই কিবোর্ড ব্যবহার করে পাইথন প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় ইনপুট ডেটা সরবরাহ করা হয়। পাইথন প্রোগ্রামে বিভিন্ন প্রকার ইনপুট সংক্রান্ত কাজগুলি সম্পাদন করার জন্য ইনপুট ফাংশন ইউজ করা হয়। মোদ্দা কথা, কনসোল ব্যাপারটা কিছুই না। কনসোল মানে হচ্ছে আমি একটা ইনপুট নেব কিবোর্ড থেকে, যেমন আমি যে এখানে কাজ করলাম a সমান সমান 5, b সমান সমান 6, a প্লাস b হলো হচ্ছে 11, এই কাজটা আমি a আর b এর ভ্যালু দেবো না, আমি এটাকে ইনপুট নিয়ে নেব। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করো এখানে আমি করলাম a সমান সমান ইনপুট এন্টার এ নাম্বার। আচ্ছা, এটাকে আমার কী করতে হবে, এন্টার এ নাম্বার, আমাকে এটা করতে হবে ইন্ট করতে হবে। আমি নাম্বার নিয়ে কাজ করছি, ইন্ট এন্টার এ নাম্বার, ঠিক আছে। আর এখানে করলাম হচ্ছে আমি সেমটাকে কপি করে নিয়ে একবার পেস্ট, বি করলাম ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার, ঠিক আছে করলাম। আর প্রিন্ট করছি এ প্লাস বি, ভালো করে বোঝো। এখানে লিখে দিলাম টোটাল। তো এখানে কী হলো, আমি কিন্তু ইনপুট কিন্তু আমি চেয়ে নিচ্ছি, এ এর ভ্যালুও চাইলাম, বি এর ভ্যালুও চাইলাম, তার প্রিন্ট করে দিলাম। এবার F5 মারি, আমার আউটপুট কী আসলো নিচে দেখে নাও, এন্টার এ নাম্বার, নাম্বার দিচ্ছি আমি 2, এন্টার সেকেন্ড নাম্বার দিলাম 10, আউটপুট আসলো 12। বুঝতে পারলে, এই হচ্ছে আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেওয়া, একে বলা হয় কনসোল থেকে ইনপুট নেওয়া। এবার জাস্ট বইটা দেখে নাও একবার। কনসোল বলতে সাধারণ কিবোর্ডকে বোঝানো হয়েছে। এই কিবোর্ড ব্যবহার করে আমরা পাইথন প্রোগ্রামের জন্য ইনপুট নিতে পারি। পাইথন প্রোগ্রামে বিভিন্ন প্রকার ইনপুট সংক্রান্ত কাজগুলি সম্পাদন করার জন্য ইনপুট ফাংশন ইউজ করা হয়। এটি একটি বিল্ট ইন ফাংশন, অপরপক্ষে আউটপুট প্রদর্শন সংক্রান্ত কাজগুলি করার জন্য প্রিন্ট ফাংশন ইউজ করা হয়। তার মানে আমি এখানে কী করলাম, ইনপুট ফাংশন দিয়ে আমি হচ্ছে ইনপুট চাইলাম এবং প্রিন্ট দিয়ে এই ইনপুটকে আমি আবার শো করালাম, ঠিক আছে। আচ্ছা, ইনপুট ফাংশনের সিনট্যাক্স দরকার নেই এগুলো অত। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এন ইনপুট এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার যেমন আমি এটা দিলাম আর নাম্বার আসলো আমার 20, দিয়ে আমি এন লিখলাম, 20 আমার প্রিন্ট হয়ে গেল। এই হচ্ছে আমার ইনপুট ফাংশনে কাজ করা। আরেকটা এখানে উদাহরণ দেওয়া আছে, ওই যেটা আমি দেখালাম এ আর বি করে দেখালাম, এখানে 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 নাম ওয়ান নাম টু করে দেখিয়েছে। আমি করছি এ আর বি, নাম ওয়ানের মধ্যে একটা নাম্বার নিয়েছে, নাম টু একটা নাম্বার চেয়ে নিয়েছে,
সামের মধ্যে আবার নাম আর নামটাকে যোগ করেছে, তারপর সাম প্রিন্ট করেছে। আমি কিন্তু এই কাজটা অনেক সহজে করে দিয়েছি। ডিরেক্ট এ আর বিতে নাম্বার নিয়েছি, প্রিন্ট এ প্লাস বি করে দিয়েছি। এইভাবে করতে পারো, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আর ও আচ্ছা, লাস্ট একটু আছে, আউটপুটকে প্রদর্শন করা। আমি তো ইনপুট নিয়ে নিলাম, এখানে কিন্তু দেখো প্রিন্ট কিন্তু ইউজ করেছে, তো এই প্রিন্টটাই আবার এখানে দেখিয়েছে। ইনপুট নেওয়ার পর আমাকে প্রিন্ট ফাংশন ইউজ করে কিন্তু আমাকে ওটাকে প্রিন্ট শো করতে হবে। তো যদি নোটস দেখো বুঝে যাবে। ইনপুট কাজ সম্পাদন করার জন্য আমাদের কিন্তু ইনপুট ফাংশন ইউজ করা হয়। প্রিন্টের কাজটা এখানে লেখানো হয়নি। ও আচ্ছা, এটা বই থেকে পড়েছিলাম। তার মানে আমি যখন কনসোল থেকে ইনপুট নিয়ে নিলাম, তখন কিন্তু আমাকে প্রিন্ট ফাংশনটা ইউজ করতে হবে সেই ইনপুটটাকে প্রিন্ট করার জন্য। আবার দেখেন এখানে নেম সমান সমান ইনপুট এন্টার নাম্বার নেম। আচ্ছা, এক্ষেত্রে কেন ইন্ট ইউজ করেনি? এক্ষেত্রে আমার নাম্বার নেয়নি, নিয়েছে নাম। নামের ক্ষেত্রে ইন্ট লাগবে না, কারণ ওটা ইন্ট নিলে ওইটা তো নাম্বার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এটাকে ইনপুট দিয়ে প্রকাশ করতে হবে। ইনপুট এন্টারের নেম, আমি নাম নেব, দেখুন নাম নিয়েছে সৌরভ। আবার এজ ইকাল তো নিয়েছে আছে তোমার বয়স দাও, বয়স হচ্ছে 17, এটাও ইনপুট নিয়েছে। এখানে ইন্ট নিতেও পারতো, নাও নিতে পারতো, যেটা কোনো যোগ বিয়োগের কাজ নেই, ইন্ট নেয়নি। আর প্রিন্ট এন্ড মানে নেক্সট লাইন একটা স্ল্যাশ এন দিচ্ছে, এই গ্যাপিংয়ের জন্য এন দিয়েছে, ঠিক আছে। তারপরে কী হলো, হাই মিস্টার নেম, এই নেমটাকে এখানে প্রিন্ট করাচ্ছে, এজটাকে এখানে প্রিন্ট করাচ্ছে। হাই সৌরভ, ইউ আর 17 ইয়ার্স ওল্ড। এইভাবে প্রিন্ট দিয়ে কিন্তু আমরা কনসোল থেকে যেটা ইনপুট নিলাম তাকে আমরা শো করতে পারি, ঠিক আছে। এখানে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা যদি স্ক্রিনশট নাও নিয়ে নাও, এইটুকু স্ক্রিনশট নাও, এই ব্যাখ্যাটা একবার পড়ে নিও ভিডিওটা পজ করে, তাহলে বুঝে যাবে। আচ্ছা, এখানে এন্ডের কাজটাকে দেখো, এন্ড দিয়ে যখন তুমি দেবে যেমন স্ল্যাশ লাইন, এখানে গ্যাপ হবে। আর যখন তুমি এন্ড দিয়ে এমন একটা এখানে স্পেস দিবে, তবে কি হবে, তবে কিন্তু তোমার দেখো পাশাপাশি স্পেসে বসবে, স্পেস তৈরি হয়েছে, ঠিক আছে। এভাবে স্পেসে তোমার বসে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা এই 4 নম্বর অধ্যায় থেকে অনুশীলনী সলভ করে নেবো, দুটো বই থেকে, ঠিক আছে। তোমাদের লাইক কমেন্টের আশায় আছি। ভালো লাইক কমেন্ট পড়লে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা নিজেরাও বুঝতে পারছো। ওকে, বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের ভাই বোন যারা ক্লাস 11 পড়ছে তাদের কাছে চ্যানেলটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। খুব ভালো থেকো, বেস্ট অফ লাক।